Hello everyone, welcome to Creative Mathematics Teaching and I am a teacher Dipankar. আগের দিন আমরা ভিডিওতে কোষে দেখি 4 অর্থাৎ তোমাদের আয়তঘন বা সমকোণী চৌপলের যে চ্যাপ্টারটি ছিল তার আমরা সমস্ত ফর্মুলাগুলো জেনে নিয়েছি। তোমরা যদি ফর্মুলাগুলো না দেখে থাকো তার আগে সেই ভিডিওটি দেখে নাও। আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওটি দেখতে পাবে অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগে সূত্রগুলো একটু দেখে নাও, ঠিক আছে? কারণ আজকে আমরা এক্সারসাইজের অঙ্কগুলো পরপর আমরা করে নেব, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পারলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো তাহলে আমরা শুরু করি। তোমরা এক কাজ করো, তোমাদের নিশ্চয়ই বই আছে, তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 74 অর্থাৎ কোষে দেখি 4 সেই পেজটি একটু খুলে নাও, ঠিক আছে? তাহলে তোমাদের কোশ্চেনগুলি আমি যেটা বলবো দেখতে সুবিধা হবে, কারণ আমি কোশ্চেন লিখে দিচ্ছি না, আমি কোশ্চেনগুলো এখান থেকে বই ধরে ধরে আমি কোশ্চেনগুলো পড়বো এবং তার আনসারগুলো বোর্ডে আমি করে দেবো, তোমরা জাস্ট করে নেবে, ঠিক আছে? দেখো কোষে দেখি 4-এর 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেনগুলো করে দেওয়ার কোনো দরকার নেই, আশা করি তোমরা পারবে, খুব সহজ কোশ্চেন। আমরা 3 থেকে শুরু করব, ঠিক আছে? তো 3-এর কোশ্চেনটা কি বলেছে দেখে নাও। বলেছে যে একটি সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি, ঠিক আছে? তো চলো কি করে করতে হবে দেখে নাও। তোমাকে তাহলে একটা সমকোণী চৌপলের কি দিয়েছে, একটা সমকোণী চৌপালাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, ওই ঘরে যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? তো সেটা কি হবে চলো দেখে নাও। কোশ্চেন নাম্বার 3, তাই তো? তাহলে এ হচ্ছে তোমার মনে করো একটা সমকোণী চৌপালাকার হচ্ছে একটা ঘর, এটা হচ্ছে একটা কি সমকোণী চৌপালাকার একটা আমি ঘর এঁকে নিলাম। এই ঘরের দৈর্ঘ্যটা অর্থাৎ এটাকে যদি দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্যটা বলেছে 5 মিটার, প্রস্থটা বলেছে 4 মিটার, উচ্চতাটা কি বলেছে 3 মিটার, ঠিক আছে? একটু বই দেখে নিচ্ছি, মিলিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিকই লেগেছি, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা যে 3 মিটার। তাহলে এই সমকোণী চৌপালাকার ঘরে যে সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য বের করো। তো দেখো সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা এইটা না, অর্থাৎ এই প্রান্তের সাথে যদি এই প্রান্তটা যোগ করে দিই তাহলে সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা দণ্ড তো এটাই রাখা যাবে, তাই না? এবং এটা সমকোণী চৌপলের কি এটা বলো তো? এটাকে বলে সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা কর্ণের দৈর্ঘ্য বের করলেই হয়ে যাবে, কারণ কর্ণের দৈর্ঘ্যটাই হচ্ছে কি এই চৌপালাকার ঘরে সবচেয়ে বড় লম্বা দণ্ড। আর কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা তো আমরা জানি, কি বলো তো? √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তো করে নাও, খুব সহজ। তো লেখো, আগে যেটা বলে দিয়েছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেছে লিখে নাও। তো লিখে নিবে সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য সমান কি বলে দিয়েছে 5 মিটার, প্রস্থ সমান কি বলে দিয়েছে 4 মিটার ও উচ্চতা সমান বলে দিয়েছে কি বলতো 3 মিটার। তো সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার মানে কি কর্ণ, তাহলে তুমি এর কর্ণের দৈর্ঘ্যটা বের করো না। অতএব সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য, তাহলে সমকোণী কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা আমরা জানি √ দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার প্লাস উচ্চতা তার হচ্ছে স্কোয়ার। যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করছি তাহলে অবশ্যই এককটা কী হবে মিটার হবে, এবার মান বসিয়ে দাও। √ দৈর্ঘ্যের মান কত 5 বলেছে, তাহলে 5-এর স্কোয়ার প্লাস প্রস্থ বলেছে 4, তো 4 স্কোয়ার প্লাস উচ্চতা বলেছে 3-এর স্কোয়ার, কী হবে মিটার। এবার ক্যালকুলেশনটা করে নাও, তাহলে 5-এর স্কোয়ার করলে কত হয় 5 × 5 = 25, 4 × 4 = 16 আর 3 × 3 কত 9,
মিটার। যোগ করে দাও, তো যোগ করলে কত হবে 25 আর 16 9 25, 25 25 কত হবে √50। √50কে তুমি যদি ব্রেক করে দাও তাহলে 50কে ভেঙে দাও, 50কে যদি ভেঙে দাও কত হয় বলো তো 5 10 50, 5 2 10, অর্থাৎ 5 × 5 × কি 2 সমান তুমি কি লিখতে পারবে বলো তো 5√2 মিটার, তাই না? কারণ দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে যায়। তা সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে সেটা অ্যাকচুয়ালি কি তার কর্ণ। তাহলে এটা হচ্ছে তোমাদের আনসার। তাহলে লিখে দিবে যে সবচেয়ে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার। এটাই হচ্ছে তোমাদের কি বলো তো আনসার। ঠিক আছে, আশা করি তোমরা লাস্ট লাইনটা লিখে নিতে পারবে। ঠিক আছে, চলো এবার আমরা 4 অঙ্কটা দেখে নিই কী বলেছে। নেক্সট তাহলে তোমরা দেখে নাও 4-এরটা কি বলেছে। বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। ঠিক আছে, চলো কি করে করতে হবে দেখে নাও। তাহলে দেখো তোমাদের কোশ্চেনে একটা ঘনক দিয়েছে। কি দিয়েছে কোশ্চেনে? একটা ঘনক যার একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন বা ঘনফল কত হবে সেটা পার করতে বলেছে। তো কি করতে হবে দেখে নাও। তাহলে ঘনকের তলগুলো কেমন হয় তোমরা জানো কি? ঘনকের তলগুলো কিন্তু বর্গাকার হয়। ঘনকের তলগুলো কেমন হয়? বর্গাকার হয়। তার মানে ঘনকের একটি তলে ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সেটা তোমাকে কি দিয়েছে বলো তো 64 বর্গমিটার, তাই তো? তো যদি আমরা ঘনকের বাহুটাকে ধরে নিই, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আমি ধরলাম হচ্ছে x মিটার। তাহলে ঘনকের একটি তলে ক্ষেত্রফল কী হয় বলো তো? ঘনকের একটি তল মানে হচ্ছে ঘনকের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কারণ ঘনকের তলগুলো বর্গাকার হয়, তার মানে একটি তল বলতে বর্গাকার, তো তার ক্ষেত্রফল কি হয় আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু যদি x হয় তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে যায় বাহু স্কোয়ার x স্কোয়ার। তার মানটা তোমাকে কি বলে দিয়েছে বলো তো 64 বর্গমিটার। তা তুমি প্রশ্নানুসারে বা শর্তানুসারে বলতেই পারবে যে x স্কোয়ার সমান কত বলে দিয়েছে 64, তাই না? কারণ ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার, তার একটি তল বর্গাকার, তার ক্ষেত্রফল কি হয় x স্কোয়ার হয়, তার মানটা বলে দিয়েছে 64। তাহলে এখান থেকে পেয়ে গেলে x হচ্ছে √64। তো 64 বর্গমূল কত হলো 8। তার মানে আমি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম 8 পেয়ে গেলাম, অর্থাৎ 8 মিটার। এবার বলেছে ঘনকটির আয়তন কত হবে। আরেকটা কথা বলে দিই, আমি এখানে x এর মানটা কি নিয়েছি প্লাস, কারণ xটা হচ্ছে ঘনকের বাহু আর বাহু কখনো ঋণাত্মক হয় না, তাই আমি প্লাস আর ধরেছি। তাহলে এবার আমাকে বার করতে হবে ঘনকের আয়তন। তাহলে ঘনকের বাহু যদি x হয় তাহলে ঘনকের আয়তন আমরা জানি ফর্মুলা, কি ফর্মুলা? যে ঘনকের আয়তন সমান হচ্ছে x3, তাই না? x3 ঘন মিটার। x এর মান তো 8, তাহলে 8 কিউব ঘন মিটার। 8 কিউব করলে কি মানে কি 8 × 8 × কি 8 গুণ করলে দেখবে হবে কত বলতো 512 ঘন মিটার। এই ছিল আমাদের 4 অঙ্কটা, খুব সহজে হয়ে গেল, তাই না? এবার চলো আমরা 5-এরটা দেখে নিই। এবার দেখে নাও 5-এরটা কি বলেছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 বলেছে যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটা খাল কাটা আছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা তা হিসাব করো, তাই তো? তাহলে একটা খাল কাটা হয়েছে। কি কাটা হয়েছে? একটা খাল। খালটা দেখতে কেমন বলো তো? খালটা ঠিক দেখতে তোমার হচ্ছে আয়তঘনের মতন। খালটা দেখতে কেমন? ঠিক এরকম টাইপের খালটা দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কি বলতো খালটা, মানে খালটা দেখতে কেমন? ঠিক আয়তঘনের মতন বা একটা বাক্সের মতন। মানে এই যে তোমার খালটা করা হয়েছে, এগুলো যদি ঘিরে দাও তাহলে বুঝতে পারবে খালটা, এই যে তোমার খালটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা খাল। এই যে এই ভেতর দিয়ে এই যে খালটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই খাল যেটা দিয়েছে তোমাকে, এই খালটার বলেছে 2 মিটার চওড়া, অর্থাৎ খালটা প্রস্থ বলে দিয়েছে কত, এত এটা 2 মিটার। ঠিক আছে, আর বলেছে যে খালটি 8 ডেসিমি গভীর, অর্থাৎ ওর হাইটটা বলে দিয়েছে কি 8
ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এটাকে মিটার বানাতে হবে, যেহেতু এটা মিটার আছে তাহলে 8 ডেসিমিটারকে মিটার বানাতে হবে। তো 8 ডেসিমিটারকে মিটার বানাতে কী করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ কত হলো 0.8 মিটার। ঠিক আছে, আর কি বলে দিয়েছে, এই খালের মধ্যে যতটা মাটি আমাদের কাটা হয়েছে বা এই খাল থেকে যতটা মাটি কী করেছে বের করানো হয়েছে, ওই মাটিটা বলে দিয়েছে কত বলতো 240 ঘন মিটার। তার মানে কি ঘনমিটারটা কার একক বলো তো, ঘনমিটার মানে কার একক, আয়তনের একক, তাই না? ঘনমিটার কার একক হয়, আয়তনের একক। তাহলে বুঝে গেলাম এই যে খালটা, যেটা আয়তঘনকার একটা খাল, যার প্রস্থটা এবং গভীরতা উচ্চতা দেওয়া আছে, তার দৈর্ঘ্যটা বার করতে বলেছে। দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম মনে করো x মিটার। তাহলে খালটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। যদি আমি দৈর্ঘ্যটাকে x ধরে নিই, তাহলে খালটার যে আয়তন হবে সেটা এর সঙ্গে কী হবে, সমান হবে। কারণ একটা খাল থেকে, একটা খালের আয়তন মানে হচ্ছে খাল থেকে যতটা মাটি তোলা যাবে বা যতটা মাটি আমরা দিয়ে দিলে খালটা ভরে যাবে। বোঝা গেল কি? আরেকবার শুনে নাও, এই খাল থেকে যতটা মাটি তোলা হয়েছে সেটা হচ্ছে 240 ঘনমিটার। তার মানে এই খালটার যে আয়তন ছিল ততটাই মাটি উঠেছে। তো খালটার প্রস্থ বলে দিয়েছে 2 মিটার আর গভীরতা বলেছে 8 ডেসিমিটার, আর বলেছে খালটি কতটা লম্বা, মানে আমাকে বার করতে হবে কি খালটার দৈর্ঘ্য। তো খালটির দৈর্ঘ্য যদি x মিটার হয় তাহলে খালটার আয়তন পেয়ে যাবো, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল। এবং এই খাল থেকে যতটা মাটি তোলা হয়েছে মানে 240 ঘনমিটার, তাহলে খালটার আয়তন আর মাটির পরিমাণটা কী হবে, সমান হবে, তাই না? কারণ আয়তন বলতে তাই বোঝায় যে ওই খালটা কতটা মাটি তোলা হয়েছে। তো দেখে নাও, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি খালটি x মিটার লম্বা। ঠিক আছে, এবার খালটির প্রস্তর বলে দিয়েছে, খালটির গভীরতা কত বলেছে 8 ডেসিমি। এখানে মিটার বানিয়ে নিচ্ছি, 8/10 মিটার। তাহলে কত হবে, ভাগ করলে 0.8 মিটার। আবার খালটি কতটা চওড়া তাও বলে দিয়েছে, যে খালটি চওড়া সমান কত, খালটি চওড়া বলেছে 2 মিটার। তাহলে খালটির দৈর্ঘ্য ধরেছি x, গভীরতা বের করলাম, আর চওড়া বলেছে 2 মিটার। তাহলে খালটির আয়তন পেয়ে যাবো। তাহলে অতএব খালটির আয়তন, খালটি বলতে একটা আয়তঘনকার খাল, খালটির আয়তন কী হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, অর্থাৎ 0.8 ঘন মিটার। আর এই খালটির যে আয়তন হবে, খাল থেকে ঠিক ততটাই মাটি তোলা হয়েছে, অর্থাৎ 240 ঘনমিটার। তাহলে শর্তানুসারে এই দুটো সমান করে দাও। তাহলে শর্তানুসারে x × 2 × 0.8 সমান কত হবে, 240। এখান থেকে তুমি x এর মানটা বার করতে পারলে অঙ্ক হয়ে যাবে। তো দেখে নাও, তাহলে x = পেয়ে গেলে 240 বাই এটা দিয়ে চলে আসলো নিচে 2.2 ইন্টু কত 0.8। এবার এই পয়েন্টটা তুলে দাও, তাহলে এখানে কত হবে 10। তা 2 দিয়ে কত হবে 5 × 2 = 10, আর 8 দিয়ে 40 করা হবে 3 × 8 = 24, অর্থাৎ 30। তো গুণ করলে কত হলো, 30 আর 5 গুণ করলে 150। তাহলে খালটি কত মিটার লম্বা, খালটি হচ্ছে 150 মিটার লম্বা। তো লাস্টে আনসার লিখে নিবে যে খালটি হচ্ছে 150 মিটার লম্বা। এখানে আনসার বোঝা গেল। এক্স এর মান যেহেতু 150 বেরিয়ে গেছে, তো তাহলে শেষে লিখে দিবে যে খালটি হচ্ছে তোমার কি বলো তো, খালটি 150 মিটার লম্বা। অবশ্যই আনসারটা লিখবে, ঠিক আছে? আনসারটা না লিখলে কিন্তু কমপ্লিট হবে না, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব 6 অঙ্কটা। এবার দেখো আমরা 6 অঙ্কটা কি বলেছে, বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করি। ঠিক আছে, তো কি করে করতে হবে দেখো, তোমাকে একটা ঘনকের কি বলে দিয়েছে, কর্ণের দৈর্ঘ্য বলেছে 4√3 মিটার। তাহলে ঘনটির সমতলের ক্ষেত্রফল কি হবে? তো ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, আবার দেখে নিই 4√3 মিটার ছিল কি না,
না 4√3 সেমি ছিল, তাহলে এটাকে মিটার ধরলে চলবে না, আমাদের কি ধরতে হবে এক্স সেমি, কারণ কর্ণের দৈর্ঘ্যটা কি আছে 4√3 সেন্টিমিটার, তাহলে ধরতে হবে কি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে আমরা তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য জানি, যে ঘনকের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স হয় তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি হয় x√3। আবার বলে দিয়েছে তোমাদের বইয়ে যে কর্ণের দৈর্ঘ্য কত বলেছে 4√3 সেন্টিমিটার, তার মানে এই দুটো কি হবে অবশ্যই সমান হবে। বোঝাতে পারলাম কি, ঘনকের যেহেতু প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেমি ধরেছি, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি x√3 সেন্টিমিটার। আবার ওরা বলে দিয়েছে কর্ণের দৈর্ঘ্য কত 4√3 সেন্টিমিটার, তার মানে কি শর্তানুসারে এই দুটো সমান। তো লিখে দাও, অতএব শর্তানুসারে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ x√3 সমান কি 4√3। এবার এখান থেকে পেয়ে গেলে x = কত পেয়ে গেলে 4 পেয়ে গেলে, কারণ √3 কি হলো কেটে গেল, তাহলে তুমি x = পেয়ে গেলে কত 4। এবার তোমাকে বলেছে যে ঘনকের সমতলের ক্ষেত্রফল কত হবে, তো ঘনকের সমতলের ক্ষেত্রফল কত, যদি বাহুটা x হয় তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল কি 6x²। তো লিখে দাও, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি হবে 6x² বর্গ সেমি। তাহলে 6 × x সমান কত 4² বর্গ সেমি, তাহলে 4 4 কত 16, তাহলে 6 16 কত হলো 96 বর্গ সেমি। তাহলে ঘনকের সমতলের ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম 96 বর্গ সেন্টিমিটার। এই হলো তোমাদের 6 অঙ্কটা। এবার আমরা 7 অঙ্কটা করব, দেখে নাও। দেখো 7টা কি বলেছে একটু দেখে নাও, বইটা অবশ্যই বার করবে, যদি বই সামনে না থাকে বইটা অবশ্যই বার করে নাও, কারণ কোশ্চেনটা আমি তো বই থেকে বলছি, কোশ্চেনটা না বুঝতে হলে তো অঙ্কটা বুঝতে পারবে না, তো বইটা অবশ্যই বার করে রাখো। 7টা বলেছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনকটির ঘনফল কত, তাই তো দেখে নাও। তাহলে ঘনকের ধার দিয়েছে কত, ঘনকের ধারের সমষ্টি দিয়েছে তোমার হচ্ছে 60 সেন্টিমিটার, তাই তো। তো ঘনকের কটা ধার হয় আমরা জানি, একটা ঘনকের 12টি ধার থাকে, কটা ধার থাকে 12টি, তাই ধারগুলির সমষ্টি দিয়েছে 60 সেন্টিমিটার, তার মানে 60কে যদি 12 দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাবে হচ্ছে ঘনকের কি বলতো প্রতিটি বাহুর দৈর্ঘ্য, আর যেই প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে তুমি আয়তন পেয়ে যাবে, তাই না। তো চলো আমি আগে, তাহলে যেহেতু তোমাকে ঘনকের প্রতিটি ধারের সমষ্টি দেওয়া আছে 60, তার মানে ঘনকের প্রতিটি ধার তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে অতএব ঘনকের প্রতিটি ধারের, বা তুমি ধারকে কি বলতে পারো বাহু বলতে পারো, ধারের বা অথবা বাহু বলতে পারো, বাহুর দৈর্ঘ্য সমান কত হবে 60/12 সেন্টিমিটার। তাহলে 5 × কত 5 সেন্টিমিটার, কারণ ঘনকের টোটাল 12টা ধার, কটা ধার 12টা, তো 12 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাই যে ঘনকের প্রতিটি ধার বা বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার। আর যে আমরা ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 সেন্টিমিটার, তা ঘনকের ঘনফল পেয়ে যাবো, অর্থাৎ বাহু কিউব করে দেবো, বাহু কিউব করলে হয়ে যাবে। অতএব ঘনকের ঘনফল ফর্মুলা কি জানি আমরা, এই যে বাহুটা পেলাম 5, তার কিউব করলে হয়ে যাবে, তার 5 কিউব ঘন সেমি। এর 5 কিউব করতে তোমরা জানো 5 কিউব কত 125 ঘন সেমি। এই ছিল তোমাদের 7 অঙ্কটা। এবার আমরা ঠিক 8 অঙ্কটা দেখে নেব, দেখে নাও 8 অঙ্কটা কি বলেছে, ঠিক আছে। দেখো 8 অঙ্কটা দেখে নাও কি বলেছে, বলেছে বলছে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেন্টিমিটার হয় তবে ঘনকটির আয়তন কত হবে। আচ্ছা, তাহলে তোমাকে দিয়ে দিয়েছে কি বলতো, তোমাকে দিয়েছে ঘনকের 6টি যে পৃষ্ঠতল আছে তার 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি দিয়ে দিয়েছে কি বলতো 216 বর্গ সেন্টিমিটার। সেখান থেকে বের করতে হবে তোমাকে কি বলতো ঘনকটির আয়তন। যদি আমি ধরে নিই যে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x সেন্টিমিটার, তাহলে ঘনকের বাহুর প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম 1 সেন্টিমিটার, তাহলে তার যে 6টি পৃষ্ঠতল আছে সেই 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি বলতো
6x²। ক্ষেত্রফলের সমষ্টি মানে কি সমতলের ক্ষেত্রফল, তার সূত্র কি বলতো 6x²। তো ওরা বলে দিয়েছে এই সমতলের ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে 216। তার মানে শর্তানুসারে দুটো কি হয়ে যাবে সমান হবে। দেখো যেহেতু ঘনকের প্রতিটি পাত দৈর্ঘ্য 1 সেন্টিমিটার ধরে নিয়েছি, তাহলে ওর যে 6টা পৃষ্ঠতল আছে তাদের সমষ্টি মানে অ্যাকচুয়ালি হচ্ছে ঘনকের সমতল ক্ষেত্রফল। তো ঘনকের সমতল ক্ষেত্রফল ফর্মুলা কি 6x²। আবার ওরা বলে দিয়েছে সমতলের ক্ষেত্রফল কত বলতো 216 বর্গ সেন্টিমিটার। তার মানে কি শর্তানুসারে দুটো সমান হবে, তো তাই করে দিলাম। তাহলে শর্তানুসারে 6x² সমান কি হয়ে যাবে 216। তাহলে এখান থেকে পেয়ে গেলে x² পেয়ে গেলে 216 বাই কত 6, 6 থেকে দাও 3 6 18, 6 6 36। তাহলে x² যদি 36 হয় তাহলে x কত হবে √36, মানে x কত বেরিয়ে গেলে 6। তাহলে x যদি 6 হয় মানে বাহুটা কত হলো 6, তাহলে ঘনকটার আয়তন পেয়ে যাবো। আয়তনের ফর্মুলা কি বাহু কিউ। তাহলে অতএব ঘনকের আয়তন সমান x³ ঘন সেন্টিমিটার, তাই না, সমান 6-এর কি ঘন সেন্টিমিটার, 6-এর কি করলে কথা 216 ঘন সেন্টিমিটার। এই তো অঙ্ক, খুব সহজ তাই না। নেক্সট আমরা দেখে নেব 9-এর অঙ্কটা, ঠিক আছে। নেক্সট আমরা 9 অঙ্কটা দেখে নেব। চলো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক 9 নম্বরটা, ঠিক আছে। 9-এরটা বলেছে একটি সমকোণী চৌপলের আয়তন 432 ঘন সেন্টিমিটার, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, তোমাকে একটা সমকোণী চৌপলের আয়তন বলেছে 432 ঘন সেন্টিমিটার। দেখো তাহলে 9-এরটা কি বললো। 9-এরটা বলেছে যে একটা সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেমি। আমি এই সমকোণী চৌপলটাকে দুটো সম আয়তনের ঘনক বানিয়েছি। দুটো কি বানিয়েছি সম আয়তনের ঘনক। তার মানে যদি আমরা সেই সম আয়তনের যে ঘনকটা আছে ওর বাহু যদি আমি x বলি, তাহলে দুটো ঘনকের আয়তন কত হবে x³, তাই না। বলছে এই সমকোণী চৌপলের আয়তন বলেছে 432 ঘন সেমি। আমি এটাকে বানিয়েছি দুটো ঘনক এবং দুটো ঘনক হচ্ছে সমান, তা তাদের বাহুটাও সমান হবে। সেই সমান বাহুটা ধরলাম হচ্ছে x। তাহলে প্রথম ঘনকটার আয়তনও x³ হবে, দ্বিতীয় ঘনকটার আয়তনও কি হবে x³ হবে, কারণ বলে দিয়েছে দুটো সম আয়তনের ঘনক, অর্থাৎ সমকোণী চৌপলটাকে আমি দুটো সম আয়তনের ঘনক বানাবো। তার মানে দুটো ঘনকের আয়তন কত হবে x³। তার মানে কি, এবং যেহেতু এটাকে এই সমকোণী চৌপলটাকে আমি দুটো ঘনক বানিয়েছি, তার মানে এই দুটো ঘনকের আয়তনের যে সমষ্টি অর্থাৎ x³ + x³ মানে 2x³, তার সঙ্গে এটা কি হয়ে যাবে সমান হবে। দেখো বুঝতে পারলে কিনা। যেহেতু এই সমকোণী চৌপলটাকেই যার আয়তনটা বলেছে 432, ওকেই আমি কি বানিয়েছি দুটো সম আয়তনের ঘনক। তার মানে এই যে ঘনক দুটো সম আয়তনের বার করেছি তাদের সমষ্টি অর্থাৎ x³ + x³ অর্থাৎ 2x³ অর্থাৎ 2x³ অর্থাৎ আয়তনটা যা হবে 432টাও কি হবে তাই হবে, ঠিক আছে। তো চলো ধরে নিই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1 সেন্টিমিটার, ঠিক আছে। কারণ ওই 432 যে সমকোণী চৌপল আয়তন ছিল ওটাকে আমি দুটো সমায়তনের ঘনক বানিয়েছি, মানে দুটো ঘনকই হচ্ছে সমান। তাহলে সমান যেহেতু তাহলে একটা বাহু ধরলেই হবে, তাহলে প্রতিটি ঘনকের বাদ করলাম হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে কি দাঁড়ালো, প্রথম ঘনক তার আয়তন x³, দ্বিতীয় ঘনক তার আয়তন কি x³, কারণ বলেছে দুটো সম আয়তনের ঘনক হবে, তাহলে দুটো আয়তন সমান, তাদের সমষ্টি করলে কত হবে x³ + x³ অর্থাৎ 2x³। এটার সঙ্গে কি হবে এই আয়তনটা সমান হবে, কারণ এই আয়তনটাকেই তো ভেঙে দুটো আয়তন বানিয়েছি। যেহেতু এইটাকেই অর্থাৎ এই সমকোণী চৌপল আয়তনটাকে আমি কি করেছি ভেঙে দুটো সম আয়তনের ঘনক বানিয়েছি, তাহলে এই দুটোর যোগফলটা এটাই হবে। তাহলে সমান করে দিলাম 432। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 2x³ সমান 432। তাহলে x³ সমান কত হবে 432/2, কাটের করলে কত হবে দেখো 216, ঠিক আছে। তাহলে এখান থেকে পেয়ে গেলাম x³ সমান 216 মানে কার কিউ, 216 মানে 6-এর কিউ। একটু আগে করলাম আগের অঙ্ক যে 216 মানে 6-এর কিউ। তাহলে x³ যদি 6 কিউ হয় তাহলে x কত হয়ে গেল 6। তাহলে আমি ঘনকের যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম
তাই না? ঘনকের প্রতিবাদ দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। লিখে দাও, অতএব ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 6 সেন্টিমিটার। এই ছিল তোমাদের 9 নম্বর অঙ্ক। চলো এবার আমরা 10 অঙ্কটা দেখে নিই। দেখো তাহলে 10টা কি বলেছে। বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, চলো তাহলে কি করে করতে হবে দেখে নাও। দেখো একটা ঘনকের বাহুকে কি করেছে? 50% কমিয়ে দিয়েছে। তাহলে মনে করো প্রথমে যে ঘনকটা ছিল ওটাকে মূল ঘনক বলো, আর যখন 50% তার বাহুটা কমিয়ে দিল তখন ঘনকটা চেঞ্জ হয়ে গেল, তো ওটাকে বলছি পরিবর্তিত ঘনক। তাহলে মূল ঘনকের আয়তন আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত তোমাকে বার করতে বলেছে। ঘনফল মানে কিন্তু আয়তন। ঠিক আছে, ঘনফল মানে কি? আয়তন। তাহলে প্রথমে যে মূল ঘনকটা ছিল তার বাহুটা আমি যদি ধরে নিই, মনে করো তার বাহুটা ধরে নিলাম, ধরি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান ধরলাম হচ্ছে, মনে করো কত? 10 একক। কি ধরলাম? 10 একক, কারণ এখানে সেন্টিমিটার বা মিটার কিছু বলে দেয়নি। তাহলে মূল যে ঘনক আমি ধরে নিলাম, মূল ঘনক বলতে প্রথম যে ঘনকটা ধরি, মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 একক। তাহলে মূল ঘনকের যদি বাহু দৈর্ঘ্য 10 হয় তাহলে আয়তন কত হবে বলো তো? তবে বের করে নাও। অতএব মূল ঘনকের ঘনফল অর্থাৎ আয়তন সমান কত হবে? বাহু তার কিউ, বাহুটা 10 ধরেছি, তা 10 কিউ ঘন একক। তো 10 কিউ মানে কত হবে? 1000 ঘন একক। এবার কি বলেছে? এই যে মূল ঘনকটা যার বাহুর দৈর্ঘ্যটা 10 একক ধরেছি, তার বাহুর দৈর্ঘ্য বলছে 50% কমিয়ে দাও। তো 10 50% কত হয়? 10 ছিল, মূল বাহুটা কি ছিল? 10 ছিল, 50% কমিয়ে দাও। তো 10 50% মানে কত? 5। তাহলে 5 কমাতে হবে। তো কত পড়ে থাকলো তাহলে? 5। তাহলে লেখো অতএব পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। দেখো মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য ছিল 10, যখন সে বাহুর দৈর্ঘ্য কি করলাম? 50% কমিয়ে দিলাম। তো 10 50% মানে কত? 5। তাহলে 10 থেকে 5 কমিয়েছি, তাহলে সেই 5টায় কি হবে? পরিবর্তিত ঘনকের প্রতিবাদ দৈর্ঘ্য। তাহলে পরিবর্তিত ঘনকের প্রতিবাদ দৈর্ঘ্য কত হয় বলো তো? 10 থেকে 10 50% অর্থাৎ কত? 5 বাদ দিয়ে দিলাম, কারণ 10 50% মানে কত? 10 50% মানে তো 5, যায় না? দেখে নাও, এই 10 50% মানে 10 ইন্টু 50% মানে 50 বাই কত? 100, বোঝালো? 10 50% মানে কত? 10 ইন্টু 50/100। তা 0 আর 0 কেটে গেল, তার 10 50% মানে কত? 5। তার ছিল 10, কমলো কত? 5। তার 10 - 5 = 5 হচ্ছে তোমার কি বলো তো? পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। বুঝতে পারলে কি? আর একবার শোনাও। নাও, মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরেছি 10, তার আয়তন পেয়ে গেলাম 10 কিউ। এর বলছে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হয় বলো তো? বলেছে মূল ঘনকের যে বাহুটা ছিল তার থেকে বলেছে 50% কমিয়ে দাও। 50% যদি কমিয়ে দাও তাহলে পাবো হচ্ছে পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো 50% মানে কত? 10 50% মানে 5, তার মানে 10 ছিল, 5 কমে গেল, তাহলে বাকিটা কত করে? তাহলে 5। তাহলে 5 হচ্ছে কি? পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। তো তাই লিখলাম পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 - 5 সমান কত? 5 একক। তাহলে পরিবর্তিত ঘনকের বাহু পেয়ে গেলাম 5, তাহলে আয়তন পেয়ে যাবো। তাহলে পরিবর্তিত ঘনকের ঘনফল কত হবে? 5 তার কিউ ঘন একক, কারণ বাহুটা এখন 5 পেয়ে গেছি। তো 5 কিউ মানে কত হবে? 125 ঘন একক। তাহলে মূল ঘনকের আয়তন ঘনফল পেলাম 1000 ঘন একক, আর পরিবর্তিত ঘনকের ঘনফল পেলাম কত? 125 ঘন একক। আমাকে কি বলেছিল? মূল ঘনকের ঘনফল আর পরিবর্তিত ঘনকের ঘনফল অনুপাত বের করো। তো অনুপাত মানে কি? অ্যাকচুয়ালি আমরা জানি ভাগ। অনুপাত মানে কি জানি? ভাগ। তাহলে আমি মূল ঘনকের ঘনফল বাই পরিবর্তিত ঘনকের ঘনফল বের করলে হয়ে যাবে। তো করে নাও। অতএব মূল ঘনকের ঘনফল বাই পরিবর্তিত ঘনকের ঘনফল সমান
মূল ঘনকের কত 1000 বাই পরিবর্তিত ঘনকের কত 125। কাটাকুটি করো তাহলে কত হবে দেখো, 5 দিয়ে কাটো 5 25 125, 5 দিয়ে কাটলে কত হবে 5 2 10 200, 5 25 5 5 125, 5 5 25 আর কত হবে 5 4 20 অর্থাৎ 40, 5 1 5 5 8 40, কত হচ্ছে তাহলে 8/1। তাহলে মূল ঘনকের ঘনফল আর পরিবর্তিত ঘনকের অনুপাত কত হবে 8/1 মানে কত 8:1। এই হচ্ছে তোমাদের কি বলতো আনসার। তাহলে এই আমরা আজকের ভিডিওতে আমরা 3 থেকে 10 অবধি অঙ্কের সমাধানগুলো করে নিলাম। যদি তোমাদের অঙ্কগুলি ভালো লাগে এবং বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাতে অনেকটা সুবিধা হবে এই ধরনের ভিডিও তোমাদের পেতে। আজকের মতন এখানে ভিডিও থাক, পরের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো করে নেব। ঠিক আছে, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।